গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। ক্লাস 12 তোমাদের যে চ্যাপ্টার পড়াবো আজ সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস। ওকে, তোমাদের 12-এর সিলেবাসের সব থেকে বড় চ্যাপ্টার এটা। ওকে, নাম্বারটা অনেকটা আছে। তো পি ব্লক এলিমেন্টসে আমরা মূলত পি ব্লক মৌল বলতে কি বুঝি? পি ব্লক মৌল বলতে আমরা পর্যায় সারণীতে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পরপর মৌলগুলোকে আমরা বলি পি ব্লক এলিমেন্টস। ঠিক আছে, ক্লাস 11-এ তোমরা গ্রুপ 13 আর গ্রুপ 14 পড়েছিলে। ক্লাস 12-এর সিলেবাসে যেটা আছে 15 নম্বর গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত। ঠিক আছে, 15 নম্বর মানে নিকটোজেন, 16 নম্বর মানে চ্যালকোজেন, 17 নম্বর মানে হ্যালোজেন, 18 নম্বর মানে নোবেল গ্যাস আমরা পড়বো। ওকে, তো ফার্স্ট যেটা বলা, প্রথম শুরু করবো যেটা, সেটা হচ্ছে গ্রুপ 18 নম্বর এলিমেন্টস, যেটা হচ্ছে নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আলোচনা করবো। তো প্রথমে আমরা যেটা গ্রুপ 18 এলিমেন্ট মানে মৌলসমূহের যেটা পড়বো সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, ফার্স্ট ক্লাসে ভৌত ধর্ম। তো প্রথম যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো, দেখো ডান দিকে লেখা আছে। ফার্স্ট বলি ফিজিক্যাল স্টেট অ্যান্ড অ্যাটমিসিটি। নোবেল গ্যাস, যে কোনো নোবেল গ্যাস মানে কিন্তু কোনো টেস্ট নেই, টেস্টলেস। ঠিক আছে, স্মেল নেই, স্বাদ মানে গন্ধ নেই, আর কোনো বর্ণ নেই মানে কালারলেস। ঠিক আছে, সেটা হচ্ছে তার ফিজিক্যাল স্টেট। অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি মানে পারমাণবিকতা। দেখো, এই যেমন অক্সিজেন প্রকৃতিতে কি রূপে থাকে? O2 রূপে। ফ্লুরিন প্রকৃতিতে কি রূপে থাকে? F2 রূপে। কিন্তু দেখো নিয়ন Ne রূপে থাকে, Ne2 হয়ে থাকে না। কারণ কি না, এরা নিষ্ক্রিয় গ্যাস, তো এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে একদম খুব সুস্থিত ইলেকট্রন বিন্যাস, তাই না? নিয়নের ইলেকট্রন মানে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসের বেসিক সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? NH2 NP6। হ্যাঁ, শুধু হিলিয়ামের ক্ষেত্রে অবশ্যই 1s2 হয়, সেটাও স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তো এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের জন্য ওই নোবেল গ্যাসের কোনো একটা পরমাণু অন্য পরমাণুর সঙ্গে, নোবেল গ্যাসের অন্য পরমাণুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকে না। ওরা এক পরমাণু হয়ে থাকে, মানে শুধু এনই হয়ে থাকে, কখনো কিন্তু NE2 হয়ে থাকবে না। ঠিক আছে, যেন পারমাণবিকতা সবসময় 1 হয়। ওকে, এরপর যেটা আমরা পড়বো 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাটমিক রেডি, মানে পারমাণবিক ব্যাসার্ধ। দেখো, আমার এইটা বোঝানোর প্রসঙ্গে আমরা কিন্তু ক্লাস 11-এর পিরিয়ডিক টেবিলটা আরেকবার মনে করতে হবে, না হলে বিষয়গুলো সম্পর্কে ডিটেলস আইডিয়া পাবো না। তো পিরিয়ডিক টেবিলে আমরা অ্যাটমিক রেডি মানে পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে কি পড়েছিলাম? কোনো একটা পার্টিকুলার পর্যায়ে, ধরো এই পর্যায়ে বাম দিক থেকে ডান দিক গেলে পারমাণবিক ব্যাসার্ধটা কি হয়? ছোট হয়, তাই না? আর কোনো একটা গ্রুপ বরাবর যখন ওপর থেকে নিচের দিকে নামি, পার্টিকুলার কোনো একটা গ্রুপ, তখন পরমাণুর আকার আস্তে আস্তে কি হয়? বড় হয়। কেন হয় বলেছিলাম? দেখো এখানেই দেখো, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, পরপর কোনো একটা পার্টিকুলার পর্যায়ে, সেই পর্যায়ে আমি একদম ছোটবেলার ইলেকট্রন বিন্যাস করে লিখেছি। মানে বোরনের প্রোটন 5টা, ইলেকট্রন 5টা, 2+3 ইলেকট্রন বিন্যাস। কার্বনের 6টা প্রোটন, ইলেকট্রন 6টা, ইলেকট্রন বিন্যাস 2+4, এর 2+5, 2+6 এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস করেছি। ভালো করে দেখো, ইলেকট্রন বিন্যাসে 2+3 মানে দুটো কক্ষপথ। ফার্স্ট কক্ষে দুটো ইলেকট্রন, সেকেন্ড কক্ষে তিনটে। এরও দেখো দুটো কক্ষপথ, এরও দেখো দুটো কক্ষ, এরও দুটো কক্ষ। আমরা পর্যায়ের বাম দিক থেকে ডান দিক গেলে কক্ষ সংখ্যাটা সেম থাকছে, তাই না? প্রত্যেকে দুটো করে কক্ষ। কিন্তু দেখো, একটা করে প্রোটন কিন্তু নিউক্লিয়াসে বেড়ে যাচ্ছে। এর 5টা প্রোটন, এর 6টা প্রোটন, এর 7টা প্রোটন। তাহলে বাইরের কোনো একটা ইলেকট্রন, বাইরের মানে একদম লাস্ট সেলের কোনো একটা ইলেকট্রনের প্রতি, পার ইলেকট্রন কোনো একটা ইলেকট্রন, অনেক থাকতে পারে, কোনো একটা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কোন ক্ষেত্রে বেশি হবে? যেখানে প্রোটন নাম্বার হাই, নিউক্লিয় চার্জ হাই, সেখানে কিন্তু বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি থাকবে, যেহেতু কক্ষ সংখ্যাটা সেম। তাহলে আকর্ষণটা সব থেকে হাই হচ্ছে কোথায়? যত বাম দিক থেকে ডান দিক যাচ্ছি, তত দেখো প্রোটন নাম্বার আস্তে আস্তে বাড়ছে। প্রোটন নাম্বার বাড়ার জন্য কি হচ্ছে বলতো? বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়ছে, ফলে আকারটা আস্তে আস্তে কি হবে? ছোট হবে। ওই জন্য বাম দিক থেকে ডান দিক গেলে আকার ছোট হয়। গ্রুপের ওপর থেকে নিচে নামলে কি হয়? আমরা কি পড়েছিলাম? গ্রুপের ওপর থেকে নিচে নামলে, হ্যাঁ ঠিক, প্রোটন সংখ্যা বাড়ে। এর দেখো 3+2 5টা, এর দেখো 13টা, তার নিচে আছে আরো বেশি। কিন্তু এখানে প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে আরেকটা যে ঘটনাটা ঘটে, কক্ষ সংখ্যা একটা করে বেড়ে যাচ্ছে। দেখো, এর দুটো কক্ষ, এর 3টে কক্ষ, তারপরের জন্য দেখো 4টে কক্ষ। এখানে যেটা কক্ষ সংখ্যা সেম ছিল, ফলে এই কক্ষ সংখ্যা বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে বলতো? এই যে নিউক্লিয়াসের সঙ্গে বাইরের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাচ্ছে 1, 2, মাঝখানে মাঝখানে একটা করে কক্ষ যদি নতুন নতুন আসে, এই ভিতরের কক্ষ বা কক্ষকগুলো, কক্ষর মধ্যে আবার কক্ষক আছে, এরা কি করবে বলতো? আবরণী প্রভাব বা পর্দার প্রভাব সৃষ্টি করবে। মানে
বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের মাঝে এরা তো অ্যাকচুয়ালি আবরণী বা পর্দার কাজ করছে, মানে আকর্ষণের মাঝে তো বাধা তৈরি করছে, তাই না? তাহলে যত উপর থেকে নিচে যাচ্ছি কক্ষ বাড়ছে, মানে কি আবরণী ক্ষমতা বাড়ছে, পর্দার প্রভাব বাড়ছে। তাহলে পর্দার প্রভাব বাড়ছে, ডিস্টেন্স বাড়ছে, বহিস্থ ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের ডিস্টেন্স বাড়ছে। এই দুটো প্রভাবের জন্য যতই প্রোটন সংখ্যা বাড়ুক, এই প্রোটন সংখ্যা বৃদ্ধির প্রভাবটার থেকে এই প্রভাবটা বেশি হয়ে যায়। সেই জন্য অ্যাকচুয়ালি আকর্ষণটা কমে যায় বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের, ওই জন্য আকারটা তুলনামূলক কি হয়ে যায় বলতো, বড় হয়। এটা আমরা পরের সারণীতে শিখেছি, এখানেও তাই। এবারে আমার কোয়েশ্চেন যে কোশ্চেন হচ্ছে পর্যায়ের বাম দিক থেকে ডান দিক গেলে আকার ছোট হয়। সব থেকে ডান দিকে দেখো নোবেল গ্যাস, সব থেকে ডান দিক 18 নম্বর গ্রুপে। তাহলে নোবেল গ্যাসের আকার কি হওয়া উচিত, ছোট। বাস্তবে নোবেল গ্যাসের আকারটা তুলনামূলক একটু বড় হয় কেন, এটা কোয়েশ্চেন। সেইটাই আমাকে অন্য ভাবাচ্ছে। সেটা কি, সেটা আমি ক্লাস 11 তোমাদের বলেছিলাম। অ্যাকচুয়ালি দেখো, এই যে এফ প্রকৃতিতে কি রূপে থাকে, F2, O2 রূপে থাকে, N কি রূপে থাকে, N2। আমরা যখন অ্যাটমিক রেডি ডিটারমাইন করি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করি বাস্তবে, প্র্যাকটিক্যালি। যেমন ধরো F2 ভাবো, F2 ক্ষেত্রে কি হয়, একটা F পরমাণুর সঙ্গে আর একটা F পরমাণু ঠিক এই রূপে থাকে, ওভারল্যাপিং হয়ে। এর সেন্টার আর একটা সেন্টার, মানে F2 মধ্যে এই F2 দুটো সেন্টার মানে নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে আমরা জাস্ট হাফ করব, করলে যে ব্যাসার্ধটা হয় সেটাকে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ। ওকে, নোবেল গ্যাস তো এরকম এরকম দ্বিপারমাণবিক হয়ে থাকে না, ওরা তো এক পারমাণবিক হয়ে থাকে। মানে ধরো নিয়ন ভাবো, নিয়নের এই অ্যাটম, তার সঙ্গে ওভারল্যাপ হয়ে আর একটা নিয়ন থাকে না, নিয়নের পরমাণুর পাশে যখন আর একটা নিয়ন থাকে একটু দূরে থাকে। এখানে এর সেন্টার আর এর সেন্টারের দূরত্বকে আমরা যদি হাফ করি, এই যে ব্যাসার্ধটা হয় এটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এবারে অ্যাকচুয়াল পারমাণবিক ব্যাসার্ধ বললে কিন্তু এরই ছোট হওয়া কথা, নর্মাল। কিন্তু বাস্তবে দেখো সমযোজী ব্যাসার্ধ দেখো অ্যাকচুয়ালি ছোট হবে, কারণ ওভারল্যাপ হয়ে আছে। মানে অ্যাকচুয়াল পারমাণবিক ব্যাসার্ধ কতক্ষণ থেকে কতটা হওয়া উচিত, এখান থেকে এতটা, এখান থেকে এতটা হওয়া উচিত, এখান থেকে এতটা। কিন্তু দেখো ওভারল্যাপিং এর জন্য আমরা যে সেন্টার দুটোকে দূরত্ব দিয়ে হাফ করলাম, সেটা কিন্তু একটু কমে গেল। আবার ভ্যান ডার ওয়ালসে অ্যাকচুয়াল পারমাণবিক ব্যাসার্ধ কতটা হওয়া উচিত, মানে অ্যাকচুয়াল হওয়া উচিত এটা, কিন্তু ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি বলছে, দুটো সেন্টারের মাঝে দূরত্বের হাফকে, মানে এইটা ধরছে, মানে এইটা যে একটু বেড়ে গেল, তার জন্য তো বড় হয়ে যাবে। তার মানে প্র্যাকটিক্যালি আমরা নোবেল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পরিমাপ করি বলে আকারটা বড় দেখায়, কিন্তু অরিজিনালি কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ ছোট। বোঝা গেল? অন্য অ্যাটমের ক্ষেত্রে যারা দ্বিপারমাণবিক, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করি, কিন্তু নোবেল গ্যাসের ক্ষেত্রে আমরা কোন ব্যাসার্ধ পরিমাপ করি, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তার জন্য কি হচ্ছে বলতো, সাইজটা বড় দেখাচ্ছে। এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। বোঝা গেল? হয়ে গেল অ্যাটমিক রেডি। এরপর যেটা আসবো সেটা হচ্ছে আয়নাইজেশন এনথালপি, আয়নন বিভব। ডেফিনেশন কি, ভূমিস্তরে থাকা কোনো গ্যাসীয় পরমাণু, ধরা যাক এম, একটা গ্যাসীয় পরমাণু, কি করবে, তার থেকে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে তুমি বের করে নেবে, নিয়ে করবে তাকে এম প্লাস। দেখো ইলেকট্রন বের করা অত সহজ নয়, কারণ জানো নিশ্চয়ই ইলেকট্রন নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণে আছে। তাহলে তুমি যদি বের করতে চাও, তাহলে এম তো চাইছে না বের করতে, তাহলে তোমাকে বাইরে থেকে এম এর উপর কি করতে হবে বলতো, শক্তি প্রয়োগ করতে হবে। ওই যে শক্তিটা প্রয়োগ করছো ন্যূনতম, সেটা কি বলছে, আয়নন বিভব। অর্থাৎ কোনো পরমাণুকে আমি ক্যাটায়ন করব, এম থেকে এম প্লাস করতে গেলে, মানে ইলেকট্রন বের করতে গেলে যে শক্তি, সর্বনিম্ন শক্তি এম এ প্রয়োগ করতে হয়, এম কে দিতে হয়, সেটাকে বলছি আমরা আয়নন বিভব। তাহলে যার ক্ষেত্রে ইলেকট্রন বেশি আকর্ষণে আবদ্ধ থাকে, মানে ইলেকট্রন বের করা কঠিন, তাতে বেশি শক্তি দিতে হবে ইলেকট্রন বের করতে গেলে, মানে তার আয়নন বিভবটা তো বেশি। নোবেল গ্যাসের আয়নন বিভব হচ্ছে ম্যাক্সিমাম পর্যায় সারণী, সব থেকে বেশি নোবেল গ্যাসের আয়নন বিভব। কেন? কারণ নোবেল গ্যাস একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, ওদের তো সুস্থিত ইলেকট্রন বিন্যাস। সুস্থিত ইলেকট্রন বিন্যাস মানে ওরা তো চাইবে না কখনো ইলেকট্রন ছাড়তে। তার মানে ওদের ইলেকট্রনকে বের করতে গেলে তোমাকে বাইরে থেকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে না অল্প শক্তি প্রয়োগ করলেই চলবে, অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে। সেই জন্য ওদের আয়নন বিভবটা হচ্ছে সর্বোচ্চ। হ্যাঁ, আয়নন বিভব সর্বোচ্চ, এটা কোয়েশ্চেন আছে। আর কি কোয়েশ্চেন আছে, যে তুমি নোবেল গ্যাস পড়ছো, কিন্তু গ্রুপ 18 পড়ছো, তোমার প্রশ্ন দেবে গ্রুপ 18 এলিমেন্টস এর মধ্যে আবার গ্রুপের ওপর থেকে নিচে গেলে আয়নন বিভব বাড়ে না কমে। ধরো আছে প্রথমে হিলিয়াম, তার নিচে আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আছে। তো সিম্পল,
এই যে গ্রুপ ওয়াইজ পর্যায় বরাবর এবং গ্রুপ বরাবর কোনো ট্রেন্ড দেবে, ঠিক ওই এই যে ব্যাসার্ধের ক্রম বললাম না, কেন বাড়ে কমে আর কেন বাড়ে, ওই একই রিজন দেবে। গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হচ্ছে, কি বললাম বলো তো দেখি, যে প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে একটা করে কি বেড়েছে, কক্ষ সংখ্যা বেড়ে যাচ্ছে, ফলে ডিস্টেন্স বাড়ছে এবং আবরণী ক্ষমতা বাড়ছে। এই দুটোর প্রভাব প্রোটন সংখ্যা বৃদ্ধির প্রভাবের থেকে বেশি, তাই আকর্ষণ কমে যায়। আকর্ষণ কমে যায় মানে ইলেকট্রন ছাড়া তো সহজ, তার মানে ইলেকট্রন ছাড়তে কম শক্তি প্রয়োগ করতে হবে, কারণ আয়নন বিভব কমে। তার মানে সব থেকে আয়নন বিভব হাই হচ্ছে হিলিয়ামে, সব থেকে আয়নন বিভব কম হচ্ছে রেডনে। রেডন তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় বাদ দিলে জেননের আয়নন বিভব সব থেকে হাই, এই সরি লো, আয়নন বিভব কমে তো উপর থেকে নিচে গেলে, আর সব থেকে আয়নন বিভব বেশি হচ্ছে হিলিয়ামের। ওকে, তাহলে এটা আয়নন এনথালপি হয়ে গেল। এরপরে 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ইলেকট্রন গেন এনথালপি, মানে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। এটা কি ডেফিনেশন? এটা বলছে কোনো একটা ভূমিস্তরে থাকা কোনো একটা গ্যাসীয় পরমাণু এম, ওকে বাইরে থেকে তুমি একটা ইলেকট্রন ওকে দেবে, ওকে বাইরে থেকে যদি একটা ইলেকট্রন দাও সে হবে এম থেকে এম মাইনাস। এটা হতে গেলে কি করতে হবে? শক্তি। দেখো, এ যদি রিয়েলি ইলেকট্রন চায় ও নিজে থেকে, যদি ইলেকট্রনের প্রতি একটা টান থাকে, তাহলে তুমি যদি ইলেকট্রন দাও, ওর কিন্তু চাওয়ার পক্ষে হচ্ছে, চাওয়ার বিপক্ষে নয়, তখন কিন্তু তোমাকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে না। উল্টে ও কিছু শক্তি ছাড়বে, মুক্ত করবে। এই যে শক্তি মুক্ত করে সেটাকে বলে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। যে যত বেশি শক্তি মুক্ত করবে তার ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি তত বেশি। যেমন আমি এরকম বলছি, ধরো এ এর ইলেকট্রন আসক্তি ধরা হয় -20, বি এর ইলেকট্রন আসক্তি ধরা হয় -40। হ্যাঁ, ভ্যালুগুলো নেগেটিভ কেন হচ্ছে? যখন কোনো শক্তি মুক্ত হয় না তখন সাইনটা নেগেটিভ ধরা হয়, ঠিক আছে? ও নিয়ে কোনো ব্যাপার নয়, সাইন নেগেটিভ ইন দ্য সেন্স এখানে তার মানে এ থেকে তার মানে তুমি এ মাইনাস করাকালীন, কারণ ইলেকট্রন আসক্তি মানে এ থেকে এ মাইনাস হবে, এ থেকে এ মাইনাস হলে তার মানে 20 পরিমাণ শক্তি মুক্ত করে, আর এখানে তার মানে বি থেকে বি মাইনাস হওয়াকালীন 40 পরিমাণ শক্তি মুক্ত করে। তাহলে বলো কোথায় শক্তি বেশি মুক্ত হচ্ছে? নিশ্চয়ই এখানে। তার মানে এর ইলেকট্রনের প্রতি টান বেশি, ওই জন্যই বেশি শক্তি মুক্ত হচ্ছে, তার মানে এর ইলেকট্রন আসক্তি বেশি। বোঝা গেল? তবে স্পেশাল কেস তার আগে বলে দিই, দেখো আয়নন বিভবে বাইরে থেকে শক্তি দিতে হচ্ছে, ইলেকট্রন আসক্তিতে কি দেখলে? ও শক্তি মুক্ত করছে। আর এখন যেটা বলছি স্পেশাল কেস, কখনো কখনো দেখা যায় ইলেকট্রন গ্রহণের কোনো টেন্ডেন্সি নেই, কোনো টেন্ডেন্সি যায় না, যেমন নোবেল গ্যাস। কোনো যদি ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি না থাকে, তাহলে তুমি যদি তাকে ইলেকট্রন দাও সে শক্তি মুক্ত করবে? তার তো ইলেকট্রন গ্রহণের কোনো টেন্ডেন্সি নেই, সে চাইছে না। যখন সে নিজে চাইছে না তখন তোমাকে কিন্তু বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে দেখো পুরো উল্টো হয়ে গেল। তাহলে এখানে নোবেল গ্যাসের ক্ষেত্রে একমাত্র তোমাকে ওকে ইলেকট্রন দিলে ও যদি মাইনাস অ্যানায়ন হয় ও শক্তি মুক্ত করবে না, উল্টে ওকে শক্তি দিতে হবে। বোঝা গেল? ওই জন্য নোবেল গ্যাসের ইলেকট্রন আসক্তিকে আমরা সবসময় এরকম বলি +40, +60, পজিটিভ দেওয়া হয়, ধনাত্মক। ধনাত্মক ইন দ্য সেন্স, ধনাত্মক মিনস ওকে শক্তি দিতে হবে। বোঝা গেল? ওই জন্য নোবেল গ্যাসের ইলেকট্রন আসক্তি ধনাত্মক। এর মানে নোবেল গ্যাস নিজে থেকে ইলেকট্রন চায় না, ওকে ইলেকট্রন দিতে গেলে মানে ওকে যদি অ্যানায়ন করতে হয় তোমাকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। বোঝা গেল? ওই জন্য নোবেল গ্যাসের ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়। মনে রাখবে, ধরো এ এর -20, বি এর -40, আর ধরো সি এর +40, বললো কার ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? আচ্ছা +40 না +85 ধরো, সব থেকে বেশি কিন্তু এইটা -40, সব থেকে কম কার বলো তো? এইটা। মানে প্লাস হওয়া মানে সব থেকে কম, কিন্তু সে অ্যামাউন্ট যতই হোক, প্লাস মিনস তো সে ইলেকট্রন চায় না, তাই না? তার মানে মাইনাস ভ্যালু যার যত বেশি হবে তার ইলেকট্রন আসক্তি বেশি, আর প্লাস ভ্যালু যার যত বেশি হবে তার ইলেকট্রন আসক্তি তত তার মানে কম। বুঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে মেল্টিং বয়েলিং পয়েন্ট। দেখো একটা কথা বলি, নোবেল গ্যাস, কোনো একটা নোবেল গ্যাস ধরো একটা পাত্রে রেখেছো, সাপোজ এই পাত্রে নোবেল গ্যাস রেখেছো, ধরো হিলিয়াম রেখেছো, হিলিয়াম 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 অনেকগুলো হিলিয়াম আছে। আচ্ছা, কোনো পরমাণু, প্রত্যেকটা পরমাণুর মধ্যে কোনো কি চার্জ আছে? একদম নিউট্রাল বডি, কোনো ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস নেই। ধরো তুমি যদি HCl রাখতে, ধরো এখানে HCl, পাশে আর একটা HCl আছে, তার পাশে আর একটা HCl, তার পাশে আর একটা HCl। HCl এ কি হয় বলতো?
এইচ ডেল্টা প্লাস সিএল ডেল্টা মাইনাস এইচ ডেল্টা প্লাস সিএল ডেল্টা, মানে এদের মধ্যে একটা অ্যাট্রাকশনটা কি অ্যাট্রাকশন হতো, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন হতো। কিন্তু এদের ক্ষেত্রে দেখো কোনো চার্জ নেই, মানে এদের মধ্যে আকর্ষণ হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ভ্যান্ডার ওয়ালস ফোর্স খুবই দুর্বল প্রকৃতির, সেই জন্য আকর্ষণ বল খুবই কম বলে এদেরকে কিন্তু খুব অল্প তাপ দিলেই কিন্তু বাষ্প হয়ে যায়, মানে মেল্টিং পয়েন্ট স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট কিন্তু খুব লো হবে, বুঝতে পারছো? মানে স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট খুব লো। হ্যাঁ, এবারে ঠিক যদি আবার গ্রুপের ওপর থেকে নিচে নামো, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন, যত ওপর থেকে নিচে নামবে তত কি বলতো পরমাণু আকার তো বড় হয়। আবার আকার বড় হলে আমরা জানি ভ্যান্ডার ওয়ালস ফোর্স বাড়ে, আর ভ্যান্ডার ওয়ালস ফোর্স মানে আকর্ষণ বল যত বাড়বে তখন কিন্তু একটু হলেও কিন্তু মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টটা বাড়বে। এমনি মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কেন নোবেল গ্যাসের লো? কারণ ওদের নিজেদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা খুব দুর্বল, ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ওপর থেকে নিচে নামলে ভ্যান্ডার ওয়ালস ফোর্স বাড়ে, ওই জন্য আকর্ষণটা একটু বাড়ে, ওই জন্য মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টটা বাড়ে। একইভাবে 6 নম্বর পয়েন্ট লিকুইফিকেশন, মানে তরলীভবন। দেখো এদেরকে তরল করা তো সত্যি টাফ হবে, কেন না আকর্ষণ বল দুর্বল, তো অ্যাকচুয়ালি গ্যাস অণুগুলো তো দূরে দূরে থাকে, তরল করলে গ্যাস অণুগুলো কি হয় কাছে আসে। তো গ্যাস অণুগুলো যখন কাছে আসবে তাহলে তরল অণু করতে গেলে তরলে তো গ্যাস অণুগুলো কাছে, তখন অ্যাট্রাকশন কাজ করলে তবেই তো তরল করা যাবে। তাহলে এমনি তো নোবেল গ্যাসগুলোর মধ্যে ভ্যান্ডার ওয়ালস ফোর্স দুর্বল প্রকৃতির আকর্ষণ বল, মানে ওদেরকে তরলীভবন করা কঠিন। হ্যাঁ, গ্রুপের ওপর থেকে নিচে নামলে আবার সাইজ বড় হচ্ছে, তার জন্য ভ্যান্ডার ওয়ালস ফোর্স বাড়ছে, তার জন্য আকর্ষণ বল বাড়ে, ওই জন্য তরলীভবন করাটা একটু সহজ হয় গ্রুপের ওপর থেকে নিচে। বোঝা গেল কথা? তাহলে এইগুলো বুঝতে পারছো, অ্যাট্রাকশন মিন্স একই নোবেল গ্যাসের পরমাণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল। লাস্ট পয়েন্ট সলিবিলিটি ইন ওয়াটার, এইটা কিন্তু শুধু নোবেল গ্যাস অ্যাট্রাকশন দেখলে হবে না, এখানটা সলিবিলিটি ইন ওয়াটার, জলের সঙ্গে কি অ্যাট্রাকশন সেটা নিয়ে আমাকে ভাবতে হবে, তবে আমি জলে কতটা দ্রবীভূত সেটা নিয়ে ভাববো। তার মানে এখানে ভাবতে হবে হিলিয়ামের সঙ্গে জলের আকর্ষণ। ধরো একটা হিলিয়াম পরমাণু নিয়েছো, জলে দিয়েছো, জল মানে বুঝতে পারছো H2O, এই পারেও ধরো H2 আছে, এরকম অনেক জল অণু নিশ্চয়ই জানো, জল অণুতে H ডেল্টা প্লাস ও ডেল্টা মাইনাস এরকম ভাবে ফরমেশনে থাকে আছে। ভাবো এ ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হলেও হিলিয়াম কিন্তু কোনো চার্জ নেই, তাহলে জলে আকর্ষণ করবে না জলের সঙ্গে। কি হয়, এই যে নিউক্লিয়াস থাকে, এখন কি হয় এই যে ডেল্টা প্লাস, এই ডেল্টা প্লাস হয়ে আছে বলে এর প্রভাবে কি হয় জানো তো, এই ইলেকট্রন মন্ডলটা একটু বিকৃত হয়ে যায়, যেটাকে বলে ধ্রুবায়ন ঘটে। এই বিকৃত হয়ে যাওয়ার ফলে কি হয় বলতো, এটা আর প্রতিসম থাকে না, তখন এইদিকে ইলেকট্রনটা বেশি চলে যায় বলে এখানে ডেল্টা মাইনাস তৈরি হয়, এখানে ডেল্টা প্লাস তৈরি হয়। মানে বাবু নোবেল গ্যাসের মধ্যে কিন্তু কোনো ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ছিল না, জলে দিতে জলের ডেল্টা প্লাসের জন্য কিন্তু এটা ক্রিয়েট হলো, মানে ক্রিয়েট হলো মানে আবিষ্ট হলো, তার মানে এটাকে বলবো আবিষ্ট দ্বিমেরু, আবিষ্ট ডাইপোল, ইনডিউস ডাইপোল। এইখানে কিন্তু অলরেডি আগে থেকে ডাইপোল বা দ্বিমেরু হয়ে আছে জলে, কিন্তু হিলিয়ামে কিন্তু পরে ইনডিউসড হলো, ওই জন্য এটাকে বলবো আমরা ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, মানে দ্বিমেরু আবিষ্ট দ্বিমেরু মিথস্ক্রিয়া। এবারে যেই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হয়ে যাবে এবার অ্যাট্রাকশন হবে, বলে আকর্ষণের জন্য জলে দ্রবীভূত হবে, ওই জন্য জলে দ্রবীভূত হয় কিন্তু কম দ্রাব্য জলে। বোঝা গেল? হ্যাঁ, এবারে গ্রুপের ওপর থেকে নিচে যত যাওয়া যায় তত কি হয় বলতো, নোবেল গ্যাসের সাইজ তো তত বড় হয়, সাইজ যত বাড়বে কি হয় বলতো, তখন নিজের নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ তো কম হয়, তখন কিন্তু ধ্রুবায়নটা অনেক সহজ হয়ে যায়। মানে ভাবো ছোট সাইজ হলে কি হচ্ছে, এই ইলেকট্রনটা যে বিকৃত হচ্ছে, এই ইলেকট্রন তো নিজের নিউক্লিয়াসের প্রতিও অ্যাট্রাকশনে আছে, ও কিন্তু বিকৃত হতে চাইবে না। কিন্তু যখন পরমাণুর আকার বড় হবে তখন নিজের নিউক্লিয়াসের সঙ্গে বাইরের ইলেকট্রনের দূরত্ব বাড়লে অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে, তখন কিন্তু ধ্রুবায়নটা হবে, আর যত ধ্রুবায়ন হবে নিজের ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস আবিষ্ট হবে, ইনডিউসড হবে, তত কিন্তু জলের দ্রাব্যতা বাড়বে, ওই জন্য গ্রুপের ওপর থেকে নিচে গেলে জলের দ্রাব্যতাটা বাড়ে। ওকে, আচ্ছা এই টোটাল আমি অনেকটা শর্টে কিন্তু বিষয়টা খুব তাড়াতাড়ি করে বললাম, তোমরা টেক্সটটা দেখবে, দেখে ফলো করবে, মোটামুটি বুঝতে পারবে, না হলে ডাউটগুলো আমাকে হোয়াটসঅ্যাপ ভয়েস রেকর্ডিং করে বলে দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, এর পরের ক্লাসটা আমি কেমিক্যাল প্রপার্টিজ আলোচনা করবো। ওকে।